কে রে আগের দিন পড়ায়? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? দেখো নিদালি, কিছু অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তো দেখো, তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 1, 2, 3, 4 এই 4টে পস্টুলেট আমরা করে ফেলেছি, তাই না? আচ্ছা, আজকে আমরা বেসিক্যালি পস্টুলেট 5টাকে করব। হুম, পস্টুলেট 5টা তোমার প্রথমে সকল মানে সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন যেরকম ভাবে হয় করতে হয় করে নেব, করে নিয়ে তারপর আমি আবার ফিরে আসবো, ফিরে এসে একটুখানি মানে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স করে সেইখান থেকে বাকি তো সব করতে পারা যায় আর কি, সেসব জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর পস্টুলেট 5টা জাস্ট উপরে প্রথমে একটুখানি দেখে নেওয়া যাক আর কি জিনিসটা কি হচ্ছে। হুম, পস্টুলেট 5 অফ কোয়ান্টাম মেকানিক্স। দেখো, এর আগে পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স যে সরি, এক সেকেন্ড, আমার তো একটুখানি বড্ড জড়িয়ে গেছে। মাউসটা জড়িয়ে গেছে, ঠিক করে। হ্যাঁ, দেখো, পস্টুলেট 5 অফ কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, পস্টুলেট 5 অফ কোয়ান্টাম মেকানিক্স মানে আমি মানে তার মানে এই নয় যে পস্টুলেট মানে 2, 3, 4 এইগুলো একদম এই নিয়ে যা কিছু ডিসকাশন সব শেষ হয়ে গেছে সেরকম নয়। আমরা আগে উপরে পুরো জিনিসটাকে বলে নিয়ে তারপর আবার ফিরে যাব। ফিরে গিয়ে এই একই জিনিসগুলো কারেক্ট এখন অন্যরকম অ্যাপ্রোচে আরো বেটার ওয়েতে করবো, যাতে করে পরের যে মেকানিক্স গুলো বুঝতে তোমার সুবিধা হয় আর কি। ঠিক আছে? এটা। তো আমরা দেখো নেক্সট যে কাজটাকে করব সেটা হচ্ছে মানে পস্টুলেট 5টা যেটা করব, পস্টুলেট 5 এ প্রথমে স্টেটমেন্টটাকে বলি। মানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আপ টু পস্টুলেট 4 পর্যন্ত আমি যা কিছু আলোচনা করেছি সবটা যে টাইম ইন্ডিপেন্ডেন্ট কনটেক্সটে। টাইম ইন্ডিপেন্ডেন্ট কনটেক্সটে মানে আমি দেখো কোথাও টাইমটাকে আমাদের পিকচারের মধ্যে নিয়ে আসিনি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে টাইম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। পস্টুলেট 5 এ প্রথমে টাইমের কনসেপ্টটা আসবে এবং সেখান থেকে তোমার জাস্ট কোনো একটা কোয়ান্টাম স্টেট সে টাইমের সঙ্গে সঙ্গে কেমন করে ইভলভ করবে সেইটা যা দিয়ে ডেসক্রাইবড হবে সেটাই বেসিক্যালি পস্টুলেট 5 এবং সেটাই তোমাকে দেবে আলটিমেটলি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, বা যেটাকে তুমি সিম্পলি শ্রোডিঞ্জার ইকুয়েশন বলতে পারো। তাহলে স্টেটমেন্ট হচ্ছে এরকম: এনি কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট কি আবার এলো, হুম, হ্যাঁ, আর কি বলছিলাম না, এনি কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট স্টেট psi evolves with time according to time dependent Schrodinger equation।
আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট পার্টটা কেউ বলে, কেউ বলে না। কারণ অ্যাকচুয়াল শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এটাই। আমরা যেটা পড়েছিলাম H psi ইকুয়াল টু E psi সেটা একটু টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। তাহলে ওটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট বা এটাকে শুধুমাত্র শ্রোডিঞ্জার ইকুয়েশন বলতে পারো। তাহলে এনি কোয়ান্টাম স্টেট psi evolves with time according to শ্রোডিঞ্জার ইকুয়েশন এবং সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি? না H psi ইকুয়াল টু IH ক্রস ডেল psi ডেল টি। H psi ইকুয়াল টু IH ক্রস ডেল psi ডেল টি। যেখানে সাইটা সেটা ফাংশনস অফ পজিশন এবং টাইম অ্যান্ড হ্যামিল্টনিয়ান অপারেটর এইচটা হচ্ছে তোমার মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার, এটা কাইনেটিক এনার্জি অপারেটর হলো, প্লাস হচ্ছে তোমার ভি। এটা তাহলে তাহলে মানে বেসিক্যালি শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে যা লেখা হচ্ছে এইচ সাই ইকুয়াল টু আই এইচ স্কোয়ার ডেল সাই ডেল টি, এবং এই ইকুয়েশন থেকে তুমি ওয়েভ ফাংশন সাইটা কেমন করে ইভলভ করবে সেইটা তুমি অ্যাকচুয়ালি এখানে দেখতে পাবে। আচ্ছা, এবারে অবভিয়াসলি তো মানে এটাই জেনারেলাইজ শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবার তার টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটা সেইটা কেমন করে পেতে হয় সেটার জন্য আমি যেটা করছি, মানে আমি বেসিক্যালি যে কাজটা করবো এখান থেকে তোমার এই কনসেপ্ট অফ স্টেশনারি স্টেটটা একটুখানি বুঝে নিতে চাইছি এখান থেকে। কনসেপ্ট অফ স্টেশনারি স্টেটটা আমি এখান থেকে একটুখানি বুঝে নিতে চাইছি। আচ্ছা, এইটা বোঝার জন্য তুমি এরকম একটা জিনিস অ্যাজিউম করো যে ধরো এই যে সাইটা, হ্যাঁ, সেটা তোমার ফাই বা কোনো একটা কোয়ান্টাম স্টেট, যদি এটা কোয়ান্টাম নাম্বার এন এর উপর ডিপেন্ড করে, যদি তুমি সেইভাবে দেখো একটা কোয়ান্টাম নাম্বার উপরে ডিপেন্ড করতে পারে সেটা, এইটা তো আর আর টি আমি লিখছি, সেটাকে তুমি লেখো জাস্ট একটা শুধুমাত্র পেস ডিপেন্ডেন্ট পার্ট একটা, আর একটা তুমি ধরে নাও একটা তোমার টাইম ডিপেন্ডেন্ট পার্ট আছে। এটা ওভারঅল ওয়েভ ফাংশনটাকে তুমি যখন প্রোডাক্ট সেপারেবল ফর্মে তুমি লিখতে পেরেছো। এটা সবসময় লিখতে পারবে সেরকম না, ফর দ্য টাইম বিং ধরে নাও তুমি লিখতে পেরেছো। আচ্ছা, যেখানে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট যে পার্টটা, সেইটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে। মানে এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন যেটা লেখা, মানে এটা ওভারঅল ওয়েভ ফাংশন, একটা টাইম এবং স্পেস তার উপর ডিপেন্ড করে, একটা স্পেস পার একটা টাইম পার, তার এই টাইম ইন্ডিপেন্ডেন্ট যে ওয়েভ ফাংশনটা সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে। হ্যাঁ, মানে এইচ ফাই এন ইকুয়াল টু ইএন ফাই এন, ইএনটা হচ্ছে এনার্জি আইগেন ভ্যালু। তো ভালো, তাহলে এইটা যদি হয় তাহলে তুমি খেয়াল করো, তুমি লিখতে পারো দেন এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা তোমার কাজ করছে তাহলে ফাই এন আর আর এফ টির উপরে, এটা হয়ে যাবে আই এইচ ক্রস ডেল ডেল টি অফ ফাই এন আর এফ টি, এইটা এটা ঠিক আছে। আচ্ছা, এইটা যখন এর উপরে কাজ করবে দেখো, এইচটা শুধুমাত্র স্পেসের উপর ডিপেন্ড করে। এই এই যে পার্টটা দেখো হ্যামিল্টনিয়ান, এখানে কোথাও টাইম নেই। টাইম না থাকার জন্য যখন হ্যামিল্টনিয়ান অপারেটর এখানে কাজ করবে তখন টাইম ডিপেন্ডেন্ট পার্ট এফ টিটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে। এইচটা সেটা ফাই এন আর এর উপরে কাজ করলো, এটা আই এইচ ক্রস। এবারে দেখো এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করছে টাইমের রেসপেক্টে, সেই জন্য যে টাইম ইন্ডিপেন্ডেন্ট যে পার্টটা সেটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে গেল, আর বাকি পার্টটা তুমি জাস্ট ডি এফ টি বাই ডিটি এরকম ভাবে তুমি লিখতে পারলে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে না, তুমি যদি এরকম করো, মানে এই যে এইচ ফাই এনটাকে তুমি চাইলে ইএন ফাই এন আর হিসেবে লিখতে পারো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই এইচ ক্রস ফাই এন আর ডিএফটি বাই ডিটি।
আচ্ছা, এবারে যেহেতু তোমার ফাইগেন আরটা সবসময় 0 বা ইনফিনিটি নয়, হ্যাঁ? যেহেতু তোমার ফাইগেন আরটা এটা তার একটা অ্যাকচুয়ালি একটা ফাইনাইট ভ্যালু আছে আরকি। এটা ফাইনাইট মানে এটা হচ্ছে মানে 0 বা ইনফিনিটি কিছু নয় আরকি। হ্যাঁ? মানে এটা বলছি যে মানে এটা ফাইনাইট মানে হচ্ছে ফাইনাইট অ্যান্ড নট ইকুয়াল টু 0। ফাইনাইট অ্যান্ড নট ইকুয়াল টু মানে ইনফিনিটি হবে না, তার ভ্যালু 0 ও হবে না আরকি। 0 হলে তো অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশনটা থাকছেই না। হ্যাঁ? তার দুদিক থেকে ফাইগেন পার্টটা তুমি চাইলে বাদ দিতে পারো। বাদ দিলে কি পড়ে থাকছে? ডিএফটি বাই এফটি একটা পার্ট তোমার পড়ে থাকছে। ফোন করছে। হুম, হুম। আর ডিএফটি বাই এফটি একটা পার্ট তোমার পড়ে থাকছে। তো এখানে কি পড়ে এদিকে কি হয়ে যাচ্ছে তোমার, দাঁড়া এটা এখানে চলে গেল, তাহলে একটা ইএন হলো, ডিটি থাকছে, নিচে হচ্ছে একটা আইএইচ ক্রস থাকছে। এটা তাহলে ফাইএন আর ফাইএন এর পার্ট আমি বাদ দিয়ে দিলাম, কারণ ফাইএন আরটা ফাইনাইট নট ইকুয়াল টু 0, এদের পাশ বাদ চলে গেল। দাঁড়াতে একটুখানি, ফোন করছে এখন তো ফোন ধরা যাবে না। এক সেকেন্ড। হুম, আচ্ছা হ্যাঁ, দেখো যেটা বলছিলাম, দেখো এখান থেকে ফাইএন আর ফাইএন তোমার বাদ চলে গেল। বাদ চলে গেলে তোমার ডিএফ বাই এফ যেটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এখানে ইএন ডিটি বাই আইএইচ ক্রস। এটাকে তুমি চাইলে এরকম লিখতে পারো মাইনাস আই ইএন ডিটি বাই এইচ ক্রস, এইরকমও করতে পারো। মানে ব্যাপারটা কিরকম, উপর নিচে আই দিয়ে তুমি গুণ করে দিচ্ছ, উপর নিচে আই দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার নিচটা আই স্কোয়ার হয়ে গেল, আই স্কোয়ার মানে -1 এটা হয়ে যাচ্ছে। তাহলে এবারে তাহলে এইটা হয়ে যাচ্ছে কি না তোমার ডি এফটি বাই এফটিটাকে। আর এবার আমি ইন্টিগ্রেট করব। আচ্ছা, ইন্টিগ্রেট করছে এরকম ভাবে, যখন টাইমটা 0 ধরে নাও, এফটিটা এফ জিরো, আর যখন টাইমটা টি, তখন এফটিটা তোমার এফটি হয়ে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে এলএন এফটি বাই এফ জিরো, সেটা হয়ে যাচ্ছে মাইনাস আই ইএন টি বাই এইচ ক্রস। তাহলে এখান থেকে তোমার এফটিটা হয়ে গেল এফ জিরো ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ ক্রস, এটা। আর এবারে একটা ফাংশন যেটা টাইমের ফাংশন, সেখানে টাইমটা 0 করে দিলে যেটা পড়ে থাকে সেটা একটা কনস্ট্যান্ট পড়ে থাকে, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ ক্রস। তার মানে এই দেখো টাইম ডিপেন্ডেন্ট যে পার্টটা, টাইম ডিপেন্ডেন্ট পার্টটা তোমার এইরকম দেখতে হয়ে যাচ্ছে। টাইম ডিপেন্ডেন্ট পার্টটা এরকম দেখতে হয়ে যাচ্ছে। তাহলে এবারে তাহলে এখানে খেয়াল করো যে ওভারঅল ওয়েভ ফাংশনটাকে তুমি লিখেছিলে ফাই এন আর ইন্টু এফটি, তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন তাহলে কি হবে? তাহলে ওভারঅল ওয়েভ ফাংশনটা দাঁড়িয়ে গেল সাই এন, আর এবং টি এর ফাংশন, সেটা হচ্ছে ফাই এন আর একটা আছে, তার সঙ্গে একটা সি আছে ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ ক্রস আছে। এটাকে তুমি চাইলে এই সিটাকে ভেতরের কাছে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে ফাই এন আর ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ ক্রস হিসেবে লিখতে পারো। কারণ দেখো সিটা তো কনস্ট্যান্ট হিসেবে গুণ আছে, তাহলে এবারে একটা কনস্ট্যান্ট হিসেবে গুণ থাকলে এই সিটাকে তুমি চাইলে এই ওয়েভ ফাংশনের ভেতরে ঢুকিয়ে দিতে পারো। তার জন্য যা সিম্পলি নর্মালাইজেশনটা পাল্টাবে আর কি। ঠিক আছে, আর তো কিছু হবে না। তাতে তার স্টেটটা পাল্টে গেল না। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো তো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। তাহলে আমি যদি জাস্ট এই কনস্ট্যান্টটাকে বাইরে রাখি আর ভেতরে রাখি, তফাৎটা কি? তো নরমালাইজ যদি তুমি করতে চাও ফাইনালি, নরমালাইজেশন কনস্ট্যান্টটাকে পাল্টে যাবে। সেখানে আমি এখানে লিখে দিতে পারি উইদাউট লস অফ জেনারেলিটি we can incorporate C within phi n r। এটা আলাদা করে রাখা আর ভেতরে ঢুকিয়ে দেওয়ার মধ্যে তফাৎ নেই আর কি। হ্যাঁ, শুধু যেটা পাল্টাবে নরমালাইজেশন কনস্ট্যান্টটা পাল্টাবে।
তো এরকম একটা স্টেট তুমি পেলে। আচ্ছা, এবারে আমি এক কাজ করি, প্রবাবিলিটি ডেনসিটিটাকে ক্যালকুলেট করি। প্রবাবিলিটি ডেনসিটি তুমি ধরে নাও এক্সপেক্টেড যে প্রবাবিলিটি ডেনসিটিটা পিটা ধরো তোমার এক্সপেক্টেড আর এবং টি এর উপর ডিপেন্ড করবে। এক্সপেক্টেড, তাহলে এইটা এই যে প্রবাবিলিটি ডেনসিটিটা এটা হবে। আচ্ছা, যদি তোমার স্টেটটা এই টাইপের দেখতে হয়, এই যে টাইপের আমি লিখেছি, তাতে যেটা দাঁড়াবে এইটা হয়ে গেল ফাই এন আর e to the power minus I en t by h ক্রস এইটা, আর এদিকে থাকে তার কমপ্লেক্স কনজুগেট, তাহলে ফাই এন আর স্টার, আর এইটার কমপ্লেক্স কনজুগেট e to the power প্লাস হয়ে যাবে I en t by h প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে। তাহলে কি পড়ে রইল? ফাই এন আর স্টার ফাই এন আর, এটা এটা থাকছে, বা ফাই এন আর মডিউলাসের স্কোয়ার থাকে। তার মানে তুমি যদি ডিপি বাই ডিটিটাকে করতে, সেটা তোমার বেসিক্যালি 0 হয়ে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই পার্টিকুলার কেসে probability density is independent of time। তার মানে মজাটা দেখো যে ওয়েভ ফাংশনটা কিন্তু এক্সপেশালি টাইমের উপর ডিপেন্ড করছে, কিন্তু যখন তুমি প্রবাবিলিটি ডেনসিটি ক্যালকুলেট করছো যার অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেটা তোমার হয়ে গেল কিরকম না টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে এই যে পার্টিকুলার টাইপ অফ স্টেট, তাহলে দিস কাইন্ড অফ স্টেটস psi n rt, যেটা বেসিক্যালি phi n r e to the power minus I en t by h cross, যেখানে h phi n r টা হয়ে যাচ্ছে তোমার en phi n r, যেটা হয়ে যাচ্ছে যেখানে তোমার h phi n r টা তোমার হচ্ছে en phi n r, এইটা এইটা মানে দিস কাইন্ড অফ স্টেটস এইটা আর কল্ড দ্য স্টেশনারি স্টেট। কারণটা কি না, কারণটা হচ্ছে এই স্টেটের ক্ষেত্রে প্রবাবিলিটি ডেনসিটিটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কেন এটা বলা হচ্ছে স্টেশনারি স্টেট? বিকজ দ্য probability density is independent of time। যেহেতু probability density টাইমের উপর ডিপেন্ড করছে না, সেই জন্য তোমার অ্যাকচুয়ালি এই যে পার্টিকুলার টাইপ অফ স্টেটস গুলোকে বলা হবে স্টেশনারি স্টেট। মানে একটা টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন মানে সেটা স্টেশনারি স্টেট হবে, কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, কিন্তু তোমার যদি এরকম সিচুয়েশন হয় যে তুমি অ্যাকচুয়ালি ফাংশনটাকে এইরকম ভাবে লিখতে পারছো, প্রোডাক্ট সেপারেবল ফর্মে লিখতে পারছো, এবং যেখানে তোমার এই টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটা সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট সোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, সেই পার্টিকুলার কেসে তুমি অ্যাকচুয়ালি স্টেশনারি স্টেট পেলে। প্রবাবিলিটি ডেনসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। ঠিক আছে? আর এবারে তুমি যদি স্টেশনারি স্টেটে থাকো তাহলে কি দেখবে? দেখো, স্টেশনারি স্টেটে থাকলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে এরকম যে তোমার ধরো ধরো আমি বললাম যে ধরো এইটা হচ্ছে ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর corresponding to a classical observable A। আর তার সাথে বলে দিলাম যে A does not depend on time explicitly।
ধরে নাও তোমার এটা টাইমের উপর এক্সপ্রেসলি ডিপেন্ড করে না। মোস্ট অফ দ্য কেসে করে না। দেখো যে ধরনের অপারেটর গুলো তুমি পস্টুলেট 2 তে পড়েছিলে সেই অপারেটর গুলো কেউই টাইমের উপর এক্সপ্রেসলি ডিপেন্ড করছিল না। হ্যাঁ, মানে মোস্ট অফ দ্য মানে ম্যাক্সিমাম কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলোই টাইমের উপর এক্সপ্রেসলি ডিপেন্ড করে না। আর এবারে যদি আমি ধরো এই অ্যাভারেজ ভ্যালু অফ এটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে কি লিখবো আমি? পাওয়া উচিত হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi n RT তার কমপ্লেক্স কনজুগেট এই অপারেটর psi n RT dr by integral over all space psi n star RT psi n RT dr। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে তুমি এটাকে ভেঙে লেখো। ইন্টিগ্রাল ওভার অল স্পেস, আর এ অপারেটরটা এখানে আছে এখানে ফাংশনটা তুমি লিখলে কি phi n r e to the power minus I n t by h cross, এটা হলো। তারপরে একটা dr যেমন আছে আর এর কমপ্লেক্স কনজুগেটটা কি হবে? phi n star r e to the power plus I n t by h cross, এইটা হলো। আর নিচে থাকছে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এদিকে সেই phi n r e to the power minus I n t by h cross, এইটা। এখানে থাকছে কি phi n r তার স্টার e to the power plus I n t by h cross into dr, এটা। ঠিক আছে, এটা কি হয়ে গেল? দেখো ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi n r স্টার phi n r dr, কারণটা কি দেখো এই e to the power plus I n t by প্লাস I n t by h cross আর e to the power minus I n t by h দুটো কেটে গেল, কেটে গিয়ে নিচে এটা রয়ে গেল। আচ্ছা, উপরের পার্ট আমি দুটো স্টেপে করি। ধরো ইন্টিগ্রাল ওভার অল স্পেস, প্রথমে বাঁ দিকটা যেমন আছে তুমি রেখে দাও, এটা স্টার e to the power I n t by h cross, এইটা। আর এবারে এই অপারেটর যখন এর উপরে কাজ করছে, এবার আমি বলেছি কি এ ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্লিসিটলি, টাইমের উপর যদি ডিপেন্ড না করে তাহলে এটা e to the power minus I n t by h cross টা তুমি মানে এই অপারেটর যখন কাজ করবে এটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে, আর কাজটা অ্যাকচুয়ালি করবে এটা phi n r এর উপর অ্যাকচুয়ালি কাজটা তোমার করলো, আর তারপরে যেমন dr আছে তুমি রেখে দিলে। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো এই যে এইটা কেটে গেল, যেমন আগের ক্ষেত্রে এইটা এবং এটা কেটে গিয়েছিল, এক্ষেত্রে এই দুটো কেটে চলে গেল। তো কেটে চলে যাওয়ার পরে পড়ে রইল কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi n r স্টার এ অপারেটর phi n r dr by integral over all space phi n r star phi n r dr, এটা হলো। তুমি খেয়াল করে দেখো যে যদি এখন তুমি আবার ডি এ বাই ডিটি এটা তুমি করো, সেটা কিন্তু আবার তোমার জিরো বেরোবে। মানে অ্যাভারেজ ভ্যালুটা তুমি ক্যালকুলেট করছো কার না একটা অপারেটরের, যে অপারেটর মানে একটা ক্লাসিক্যাল অবজারভেবলে, যে ক্লাসিক্যাল অবজারভেবলে করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা এক্সপ্লিসিটলি টাইমের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, তো সেই ধরনের সিচুয়েশন যদি তুমি দেখো তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ যে আলটিমেটলি এই টাইম ডিপেন্ডেন্ট যে পার্টটা মানে স্টেশনারি স্টেটে যদি তুমি থাকো, টাইম ডিপেন্ডেন্ট পার্টটা কেটে কুটে গিয়ে আলটিমেটলি যেটা পড়ে রইলো সেটা খেয়াল করে দেখো সেখানে কোনো টাইম নেই, অর্থাৎ ডি এ অ্যাভারেজ বাই ডি তোমার জিরো হয়ে যাচ্ছে। তার মানে যা দাঁড়াচ্ছে যে মানে ইন এ স্টেশনারি স্টেট average value of a classical observable A
is time independent if A operator does not depend on time এক্সপ্রেশন। ঠিক আছে? যদি টাইমের উপর এক্সপ্রেশনলি ডিপেন্ড না করে তাহলে এরকম সিচুয়েশনটা তোমার হবে। হুম, ঠিক আছে? এটা আচ্ছা, সিমিলার সিচুয়েশন হবে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে তার ক্ষেত্র। হ্যাঁ, যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে তার ক্ষেত্রে তুমি কিন্তু একই রকম সিচুয়েশনটা পাবে। ধরো আমি মানে মানে এরকম ভাবে ব্যাপারটাকে ভাবছি যে মানে ধরো এরকম আমি বললাম যে লেট আবার ওই একই রকম ভাবে এ ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্রেসিভলি। তাহলে এ অপারেটরটা তোমার যদি ধরো এই একটা সাই এন আর টি এর উপরে কাজ করছে, মানে এ অপারেটরটা তোমার ফাই এন আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ কস তার উপরে কাজ করছে। এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ কসটা রয়ে গেল, এ ফাই এন আর হয়ে গেল এটা। হ্যাঁ, এটা বাদিকটা এরকম দাঁড়াবে। আচ্ছা, এবারে যদি এমন সিচুয়েশন হয় যে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে, হ্যাঁ, যদি এমন হয় যে ইফ ধরো এ ফাইগেন আর ইকুয়াল টু ধরো কোনো রকম ভাবে আলফা ইন্টু ফাইগেন আর যদি এরকম হয়, দেন কি দাঁড়াচ্ছে? দেন দেখো এই এটা যখন তোমার সাই এন আর টির উপরে কাজ করলো তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ ক্রস। এটা ফাইগেন উপরে কাজ, ফাই এন আর উপরে কাজ করা মানে আলফা ফাইগেন আর হওয়া, তার মানে দেখো বেসিক্যালি কি দাঁড়াচ্ছে আলফা আবার সাইন আর টি তোমার রয়ে গেল। এটা তোমার এটা দাঁড়াচ্ছে যে তোমার এইটা আর এইটা বেসিক্যালি তোমার ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি আইগেন ভ্যালুটা যদি দেখো তাহলে আইগেন ভ্যালুটা কিন্তু তোমার এক্স্যাক্টলি একই থেকে যাচ্ছে। তাহলে আইগেন ভ্যালু সেটাও তোমার ডাজ নট ডিপেন্ড অন টাইম, ডাজ নট ডিপেন্ড অন টাইম মানে আইগেন ভ্যালুটাও কিন্তু তোমার টাইমের উপর ডিপেন্ড করছে না। মানে তোমার জাস্ট এইটা যদি হয় তাহলে অটোমেটিক্যালি এটাও কারেক্ট হয়ে যাচ্ছে। মানে এইটা যদি কারেক্ট হয় এইটা, তো অটোমেটিক্যালি তখন এইটাও কারেক্ট হয়ে যাচ্ছে। তুমি যে এখানে ওয়েভ ফাংশনটার সঙ্গে এই যে ফাই এর সঙ্গে একটা ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি তুমি গুণ করে দিলে, গুণ করে দিয়ে ফাংশনটাকে তুমি টাইম ডিপেন্ডেন্ট করে দিলে, কিন্তু স্টেশনারি স্টেটে হলে দেখো সেটা এর উপর ডিপেন্ড করছে না। তাহলে আইগেন ভ্যালু ডাজ নট ডিপেন্ড অন টাইম ইন দ্য স্টেশনারি স্টেট। ঠিক আছে? তার মানে যদি তোমার স্টেশনারি স্টেট হয় তাহলে কিন্তু কতগুলো জিনিস দেখো তোমার এখান থেকে অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে। আচ্ছা, এবারে এই পস্টুলেট 5 থেকে আরো অনেকগুলো জিনিস করা যায়। মানে পার্টিকুলারলি প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি বলে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেই জিনিসটা আমাদের করতে হয়। কিন্তু আমার মনে হয় যে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি এবং আরো যে রিলেটেড মানে টাইম ডিপেন্ডেন্ট হোরিঞ্জার ইকুয়েশনের যে কনসিকুয়েন্স হিসেবে যে সমস্ত জিনিসপত্রগুলো করা যায় সেগুলোকে করতে গেলে তোমার যদি আমি ওই সোডিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশনের না জিনিসগুলো বড় ক্লামজি দেখতে লাগে। তার বদলে যদি এরকম করে ফেলা যেত যে পুরোটাকেই তুমি জাস্ট ব্রাকেট নোটেশনে পুরো ব্যাপারটাকে করে ফেলা যায় তাহলে দেখবে তুমি অনেকটা সুবিধা পাবে। আমরা নেক্সট সেই কাজটা কি করব? তাহলে পস্টুলেট 5 নিয়ে জাস্ট একটু কথা আমি বলে দিলাম। তার মানে পস্টুলেট 1, 2, 3, 4, 5 5টা পস্টুলেটেই বলা হয়ে গেছে। কিন্তু পুরো পস্টুলেটেই মানে পস্টুলেট হয়তো 1 কিছুটা কমপ্লিট করে বলা হয়েছে। কিন্তু তারপরের যেগুলো পস্টুলেট 2, 3, 4, 5 এইগুলো এখনো কমপ্লিট করে বলা হয়নি। এই পস্টুলেট থেকে আরো অনেক কিছু বলার জায়গা আছে, কিন্তু তার জন্য আমার মনে হয় এখন আমরা একটুখানি অন্য রিপ্রেজেন্টেশনে চলে যাই। হ্যাঁ, সেইটা নিয়ে আমরা নেক্সট পার্টে একটু আলোচনা করব। তাহলে প্রথম পার্টে আমি পস্টুলেট 5 টা একটুখানি বলে দিলাম, সেখান থেকে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট নিয়ে কথাবার্তা বলা হলো। নেক্সট
আমরা যেটা করব সেটা হচ্ছে খুব ব্রিফলি রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্সটা একটুখানি করে দেখে নেব। রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স। দাঁড়া একটু ধরো তো। আচ্ছা হ্যাঁ, যতখানি বলেছি সেই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা বলে নাও আগে। না স্যার ঠিক আছে। হুম। বাকি সবাই বুঝেছো তো মোটামুটি যতটুকু বলেছি? কোনো চাপ নেবে না। হ্যাঁ, মানে একদমই চাপ নেবে না। মানে সাবজেক্টটা মানে কঠিন এইরকম করে ভাববেই না। তুমি ঠিক, ঠিক করে মানে যতটুকু বলছি ততটুকু বুঝতে পারছো কিনা দেখো, দেখবে আমরা অনেকটা সময় আছে আমাদের তো। দিনের শেষে আমাদের ২ টো সেমিস্টার জুড়ে কোয়ান্টাম মেকানিক্স আছে। তো দিনের শেষে দেখবে আমরা সব শিখে যাচ্ছি। মানে যতটুকু বলেছি তাতে ব্যাপারটা চাপ হলো কিনা বা কারো কোনো অসুবিধা হলো কিনা বলো? নিদালি ঠিক আছে? কোথায় গেল? নিদালি মানে কি বেরিয়ে গেছে নাকি? দীপশিখা? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা খুব কুইকলি রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্সটা তুমি দেখে নাও। দেখো আসলে আমরা যে কোয়ান্টাম মেকানিক্সটা এখন পর্যন্ত পড়েছি, সেই কোয়ান্টাম মেকানিক্সটা সবটাই হচ্ছে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে। হ্যাঁ, এবারে এই বিভিন্ন রকমের রিপ্রেজেন্টেশন আছে, সেইটাকে নিয়ে জাস্ট ব্রিফলি একটুখানি কথাবার্তা বলবো, পরে আমি ওটাকে নিয়ে আবার ডিটেলে একবার ফিরে আসবো, ফিরে এসে আরো ডিটেল কথাবার্তা বলবো, সেটা অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে পড়বে। তো দেখো যে এই যে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স মানে এই যে আমরা যখন কাজ করছি তখন ওয়েভ ফাংশনটাকে একটা ফাংশন অফ পজিশন ভাবছি, বা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর গুলোকে পাওয়ার একটা পার্টিকুলার রেসিপি বলে দিচ্ছি যে এক্স অপারেটরটা এক্স ইথরেল, পি এক্স অপারেটর মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স, এই যে কথাবার্তাগুলো বলে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু ইউনিক নয়। মানে এটাই হতে হবে এরকম কিন্তু নয়। আসলে যখন কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপড হয়েছিল তখন কোয়ান্টাম মেকানিক্স শ্রোডিঞ্জার একাই ডেভেলপ করেছে সেরকম নয়। শ্রোডিঞ্জারের আগে হাইসেনবার্গ সে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মেকানিক্স ডেভেলপ করেছে, মানে কোয়ান্টাম মেকানিক্স ইন টার্মস অফ ম্যাট্রিক্স অ্যালজেব্রা তিনি করেছিলেন। ঠিক আছে, আবার পরে ডিরাক তিনি একটা রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্স দিয়েছিলেন। ঠিক আছে, তার মানে হাইসেনবার্গ অ্যাপ্রোচ, শ্রোডিঞ্জার অ্যাপ্রোচ, ডিরাক অ্যাপ্রোচ, বিভিন্ন রকমের অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচগুলো নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলা। তার যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এই ডিটেলিং জায়গাটা আমাদের বইয়ের ইন্ট্রোডাকশনে দেখুন একটা লিখে দেওয়া আছে, আমি ওই নিয়ে আর বেশি কথাবার্তা বলছি না, আমি কাজের জিনিসটা জাস্ট কুইকলি এটা বলে নেওয়ার চেষ্টা করবো। নেক্সট আধ ঘন্টা 40 মিনিট সময়ের মধ্যে আমরা ওই পার্টটা অ্যাকচুয়ালি ফোকাস করতে চাইছি। তাহলে এই রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স সেটা ৩ রকম করে দেখতে হয়। প্রথমে বলা হয় শ্রোডিঞ্জার পিকচার। শ্রোডিঞ্জার পিকচারের মধ্যে আবার দুটো, একটা হচ্ছে তোমার পজিশন রিপ্রেজেন্টেশন,
আর একটা হচ্ছে মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। পজিশন রিপ্রেজেন্ট, এটা মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হাইসেনবার্গ অ্যাপ্রোচ, হাইসেনবার্গ পিকচার। এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আর একটা হচ্ছে তোমার ডিরাক ডিরাক পিকচার। সেখান থেকে তুমি যেটা পাবে সেটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন। এটাকে অনেক সময় বলা হয় যে এটা রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্স। এটা রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্স। এই তিনটে অ্যাপ্রোচ আমি জাস্ট ব্রিফলি তোমাদের প্রথমে বলবো। দেখো এইটাকে নিয়ে আমি পরে মানে ফার্স্ট রাউন্ডে কোয়ান্টাম মেকানিক্স শিখে নেওয়ার পরে আমি সেকেন্ড রাউন্ডে যখন আবার একটু ফিরে আসবো তখন এই রিপ্রেজেন্টেশন গুলোকে নিয়ে আমি অনেক ডিটেল কথাবার্তা বলবো, কিন্তু আমি এখন ডিটেল কথাবার্তা বলতে চাইছি না। আমি জাস্ট খুব কুইকলি কোয়ান্টাম মেকানিক্সের যে অন্য রিপ্রেজেন্টেশন আছে সেই রিপ্রেজেন্টেশনকে শিখিয়ে দিয়ে সেটাকে ব্যবহার করব আমাদের ওই পস্টুলেট 1 to 5। এইখানে আরো অনেক কিছু করার আছে আর কি, সেই জিনিসগুলোকে ঠিক করে করার জন্য। মানে এমনি আমি যদি সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন যেটা আমি জানি অলরেডি আর কি, সেটা দিয়ে যদি বলি দেখবো জিনিসগুলো অনেকটা কামজি হচ্ছে, অনেক বড় বড় লিখতে হচ্ছে আর কি। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমার অন্য রিপ্রেজেন্টেশন গুলো জাস্ট শিখে নেওয়ার দরকার আছে। ঠিক আছে, এটা তাহলে প্রথমে আমি ওই যেটা জানি সেটা দিয়ে স্টার্ট করি। আমি যেটা জানি সেটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জার। না, আমরা যে রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম মেকানিক্স জানি সেটাই হচ্ছে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন একটা মূল ব্যাপার, সেটা হচ্ছে এনি কোয়ান্টাম স্টেট is represented by a function of position। এটা অর্থাৎ এই কোয়ান্টাম স্টেটটাকে তুমি রিপ্রেজেন্ট করবে কেমন করে, যে সাইটাকে ধরো একটা পজিশনের ফাংশন। আচ্ছা, আমি ওয়ান ডাইমেনশনে করি, ধরে নাও এটা এক্স এর ফাংশন, বা অন্যভাবে বলতে গেলে এক সেকেন্ড, এটাকে ধরো এক্স এর কেন করবো, আমি আর এর ফাংশন হিসেবে বলছি, মানে আর ভেক্টর। এটা হচ্ছে পজিশনের ফাংশন এটা, বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি এটা ভাবলে এটা এক্স ওয়াই জেড এর ফাংশন ইন থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। বলে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম মানে যদি তুমি দেখো, যেটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বললে ভালো, তখন সাইটা আর থিটা ফাই এর ফাংশন এরকম ভাবে তুমি লিখবে। তাহলে এনি কোয়ান্টাম স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই ফাংশন অফ পজিশন। হ্যাঁ, সাইটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখবে। আচ্ছা, এবারে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সাই মডিউলাসের স্কয়ার যেটা, অর্থাৎ সাই আর স্টার সাই আর, এইটা হচ্ছে তোমার একটা স্কেলার দেয়, স্কেলার কোয়ান্টিটি দেয়, স্কেলার হুইচ ইজ গ্রেটার ইকুয়াল টু 0। কারণ এইটা রিপ্রেজেন্ট করছে, এটা দিচ্ছে তো প্রবাবিলিটি ডেনসিটি। এটা প্রবাবিলিটি ডেনসিটি দেয়, এটা বন্ডস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। মানে ওয়েভ ফাংশনটা যাই হোক না কেন, সাই মডিউলাস স্কয়ার যেটা সাই স্টার সাই, সেটা কিন্তু একটা স্কেলার দেবে হুইচ ইজ গ্রেটার ইকুয়াল টু 0। মানে একটা রিয়েল নাম্বার, স্কেলার মানে একটা রিয়েল নাম্বার দিল, যে রিয়েল নাম্বারটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু 0, কারণ এটা প্রবাবিলিটি ডেনসিটি রিপ্রেজেন্ট করে। প্রবাবিলিটি ডেনসিটি তোমার নেগেটিভ হতে পারে না বা কমপ্লেক্স হতে পারে না, এটা। আচ্ছা, এবারে যখন তুমি অপারেটর গুলোকে দেখবে, জাস্ট পজিশন অপারেটরস গুলো কি, এক্স অপারেটর হচ্ছে তোমার এক্স ইটসেলফ, ওয়াই অপারেটর হচ্ছে ওয়াই ইটসেলফ, অ্যান্ড জেড অপারেটর হচ্ছে তোমার জেড ইটসেলফ। আর পজিশন অপারেটর যখন এগুলো তুমি বলে দিলে, মোমেন্টাম অপারেটর গুলো কি হয়ে গেল,
মোমেন্ট অপারেটর গুলো হয়ে গেল যে px এর যে করসপন্ডিং অপারেটরটা মাইনাস IH ক্রস ডেল ডেল এক্স, py এর করসপন্ডিং অপারেটরটা মাইনাস IH ক্রস ডেল ডেল ওয়াই, অ্যান্ড pz এর করসপন্ডিং অপারেটরটা মাইনাস IH ক্রস ডেল ডেল জেড, এইটা। এবং এটা হলে যাতে করে যেটা হয় সাজ দ্যাট তুমি যদি x px কমিউটেটর বা y py কমিউটেটর বা z pz কমিউটেটর, এটা হয়ে যাবে IH cos and Heisenberg uncertainty principle is satisfied। এবং এই কমিউটেশন রিলেশনটা এই IH cos বলেই কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হচ্ছে, অর্থাৎ সিগমা এক্স সিগমা পিএক্সটা গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, সিগমা ওয়াই সিগমা পিওয়াইটা গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, আর সিগমা জেড সিগমা পিজেডটা গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, এটা হচ্ছে। এবং এটা কনসিস্টেন্ট, মানে পজিশন অপারেটর এটা ধরলে মোমেন্টাম অপারেটর তোমাকে এটাই ধরতে হবে, যাতে করে কমিউটেশন রিলেশনটা স্যাটিসফাইড হবে, এটা IH cos হবে, তবেই কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা তোমার স্যাটিসফাইড হবে। অন্য মানে আদারওয়াইজ কিন্তু হবে না। আমি পরে পড়বো জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, যেখানে বলা হচ্ছে সিগমা এ সিগমা বিটা হচ্ছে এবি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই টুয়াইস আই, এইটা গ্রেটার ইকুয়াল টু আর কি, এটা সেটা কিন্তু স্যাটিসফাইড হতে হয়। সেখান থেকে তোমার কিন্তু এই কমিউটেশনটা IH cos হতে হবে, এবং IH cos হতে গেলে তোমার এক্স যদি এক্স হয় px টা মাইনাস IH cos ডেল্টা এক্স হতে হবে। তাহলে এই অ্যাপ্রোচেই কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে পড়েছি। এই পার্টিকুলার অ্যাপ্রোচটাকে বলা হবে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এটা আচ্ছা, এটা তো আমি জানি, এটা তো অনেক কাজকর্ম করা হয়েছে, এবার আমি অন্যগুলো সেগুলোতেই অ্যাকচুয়ালি আমাদের ফোকাস করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে মাথা ঘামাচ্ছি সেটা হচ্ছে শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, দেখো শ্রোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে যে কাজটা অ্যাকচুয়ালি করা হচ্ছে তোমার, যে প্রথমে হচ্ছে এনি কোয়ান্টাম স্টেট is represented by a function of momentum। any quantum state represented by a function of momentum, তার মানে সাইটাকে তুমি জাস্ট লিখবে সাই এজ এ ফাংশন অফ মোমেন্টাম এইরকম ভাবে, অর্থাৎ এটাকে তুমি লিখবে সাই পিএক্স পিওয়াই পিজেড এইরকম ভাবে লিখলে, এটা ইন থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তোমাকে ওয়েভ ফাংশনটাকে এরকম ভাবে লিখতে হবে। এটা এনি কোয়ান্টাম স্টেট রিপ্রেজেন্টেড বাই এ ফাংশন অফ মোমেন্টাম। আর এবারে এখানে যেটা করতে হবে প্রথমে মোমেন্টাম অপারেটর, সেটাকে আমি আগে লিখবো, মানে দেখো যেটা পজিশনের ফাংশন ছিল সেটা মোমেন্টামের ফাংশন হয়ে গেল, যে পজিশন কম্পোনেন্ট গুলো মোমেন্টাম কম্পোনেন্ট দিয়ে জাস্ট রিপ্লেসড হয়ে যাচ্ছে, এরকম ভাবে তো আমি জিনিসটাকে পাল্টাচ্ছি। তাহলে আগের ক্ষেত্রে যেমন পজিশন অপারেটর গুলো পজিশন ইটসেলফ লেখার ইচ্ছা ছিল, এখানে তাই করব। মোমেন্টাম অপারেটর আর রিপ্রেজেন্টেড অ্যাজ, দেখো পিএক্স অপারেটরটা তুমি পিএক্স ইটসেলফ লেখো, পিওয়াই অপারেটরটা পিওয়াই ইটসেলফ লেখো, অ্যান্ড পিজেড অপারেটরটা তুমি পিজেড ইটসেলফ লেখো। এটা পজিশন অপারেটর গুলো কি হবে তাহলে, পজিশন অপারেটর আর
রিপ্রেজেন্টেড অ্যাজ, এইটাকে লিখতে হবে তোমার প্লাস আই এইচ ক্রস ডেল ডেল পিএক্স। আগেরটা যেমন মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, তাতে পজিশনটাকে মোমেন্টামটাকে পজিশন দিয়ে রিপ্লেস করছো, কিন্তু এইটা তোমার পাল্টে যেতে হবে। ওয়াই অপারেটরটা কিন্তু আবার সেই প্লাস আই এইচ ক্রস ডেল ডেল পিওয়াই, অ্যান্ড জেড অপারেটরটা হয়ে যাচ্ছে প্লাস আই এইচ ক্রস ডেল ডেল পিজেড, এইটা। এবং যেটা ইম্পর্টেন্ট কেন, প্রথম কথা হচ্ছে দেখো, যখন তুমি সাবস্টিটিউটটা করছো, এবারে যখন এই কমিউটেশন রিলেশনটাকে করছো, তুমি যদি যেভাবে করা আছে এটা যদি মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল পিএক্স হতো, তাহলে পিএক্স এস কমিউটেটর আই এইচ ক্রস হতো। কিন্তু তোমার হতে হবে কি, এইটা যদি হয় তবেই এই যে এক্স পিএক্স এই যে কমিউটেটরটা, বা ওয়াই পিওয়াই এই যে কমিউটেটরটা, বা জেড পিজেড এই যে কমিউটেটরটা, দেখো তাহলে আগের থেকে পজিশন মোমেন্টাম পাল্টে গেলে মানে এবিটা বি এর মতো হয়ে যাবে। তাই যদি একই রকম রাখতে তাহলে সেটা মাইনাস আই এইচ ক্রস হয়ে গেছে, কিন্তু সেটাকে প্লাস আই এইচ ক্রস হতে গেলে এখানে একটা মাইনাস হলে সেটাকে প্লাস হয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এটা সাজ দ্যাট এইটা অ্যান্ড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ স্যাটিসফাইড। তার মানে সিগমা এক্স সিগমা পি এক্স greater equal to h cross by 2, sigma y sigma py greater equal to h cross by 2, sigma z sigma pz greater equal to h cross by 2। তাহলে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে দেখো এটা কিন্তু পাল্টে গেছে, যে পজিশন অপারেটরটা মানে আমি মানে অ্যাজিভ জানো সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে যখন সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে গেলাম, পজিশনগুলো মোমেন্টাম আর মোমেন্টামগুলো পজিশন রিপ্লেসড হয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে যখন রিপ্লেসটা হচ্ছে তখন এই মোমেন্টাম অপারেটর যদি পিএক্স হয় তখন পজিশন অপারেটর কিন্তু প্লাস আই এইচ ক্রস ডেল ডেল পিএক্স, আর এখানে পজিশন অপারেটর এক্স হলে মোমেন্টাম অপারেটর মাইনাস আই এইচ ক্রস ডেল ডেল এক্স হতো। এবং এটাই হতে হবে, না হলে তোমার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হবে না, বা কমিউটেশন রিলেশনটা স্যাটিসফাইড হবে না। ঠিক আছে, এটা হলো সরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। আচ্ছা, নেক্সট যে জিনিসটা দরকার আমার সেটা হচ্ছে যে হাইজেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। হাইজেনবার্গস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আর এইটা একটুখানি খেয়াল করে দেখো, এটা আমি জাস্ট মানে প্রথমে বলছি তারপর একটু ভালো করে বলবো। সেটা হচ্ছে যে এক্ষেত্রে এনি কোয়ান্টাম স্টেট is represented by a vector. Any quantum state is represented by a vector, that is either by a column matrix or for a row matrix। মানে তো একটা কোয়ান্টাম স্টেট সাই, সেটাকে তুমি এক্সপ্রেস করলে আইদার এইরকম করে ধরে নাও, এই C1 C2 ডট 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 করে Cn এইরকম ভাবে এক্সপ্রেস করতে পারলে, অথবা তুমি সাইটাকে এক্সপ্রেস করতে পারলে C1 C2 ডট 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 করে Cn। আইটা এইরকম, নাহলে এইরকম ভাবে তুমি ওটাকে এক্সপ্রেস করতে পারবে। এনি কোয়ান্টাম স্টেট ইজ এক্সপ্রেস এইরকম করে। ঠিক আছে, আর এবারে দেখো তোমার এই যে C1 C2 Cn এগুলো কোথা থেকে আসছে সেটা নিয়ে আমি একটু পরে একটু কথাবার্তা বলছি। আচ্ছা, একটুখানি বলি এখানে যে এইখানে কিন্তু খেয়াল রাখবে, এটা বলা হয়নি, মানে সাজ দ্যাট এই সাইটা এটা যে একটা স্কেলার হবে এবং গ্রেটার ইকুয়াল টু 0 হবে, এটা কিন্তু অবভিয়াস। হ্যাঁ, আর এখানে ঠিক একই রকম ভাবে তুমি দেখো যদি সাইটাকে করো,
তাহলে এই পার্টিকুলার কেস সাই যদি এরকম হয়, তাহলে সাইটা যদি C1 C2 ডট 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 করে Cn তুমি বলো, তাহলে তার কমপ্লেক্স কনজুগেট মানে কি না রো কলাম ইন্টারচেঞ্জ করা করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া। মানে এক্ষেত্রে এই যে সাই স্টার মানে বেসিক্যালি হারমিশন কনজুগেট নেওয়া, মানে বেসিক্যালি এই কাজটাকে করা। এবং এই কাজটাকে করলে কি দাঁড়াবে, C1 মডিউলাস স্কোয়ার প্লাস C2 মডিউলাস স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Cn মডিউলাস স্কোয়ার, এটা হলো বা সামেশন ওভার i CI মডিউলাস স্কোয়ার, এটা হলো এইটা কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা স্কেলার এবং সেটা গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা কিন্তু বলি, কেউ যদি স্টেটটাকে এইটা ভাবে তখন তাকে তাকে এইরকম ভাবে লিখতে হবে, সাই স্টার লিখতে হবে। মানে যদি তুমি সাইটাকে একটা কালাম ভেক্টর হিসেবে লেখো, তাহলে তোমার সাইটা ইম্পর্টেন্ট। আগে সাইটাকে রো ভেক্টর হিসেবে লেখো, একটা একটা গুণের তো একটা কম্পেটিবিলিটির ব্যাপার আছে, তাই না? এটা যদি মানে এটা যদি এইরকম ভাবে তুমি লেখো, এটা হচ্ছে 1 ক্রস n, এটা হচ্ছে n ক্রস 1, n কেটে কেটে 1 ক্রস 1, ওটা আলটিমেটলি স্কেলার হতে হবে না? তাহলে সেই জন্য মানে এই উল্টো দিকে গুণটা করলে কিন্তু হবে না। এটা হচ্ছে n ক্রস 1 আর 1 ক্রস n করলে n বাই n একটা ম্যাট্রিক্স হয়ে যেত, স্কয়ার ম্যাট্রিক্স, সেটা কিন্তু চলবে না। তাহলে সাই যদি তোমার এরকম হয়, তাহলে সাই স্টারকে এইরকম ভাবে ধরতে হবে। আর অথবা তুমি যদি সাইটাকে এইরকম ভাবে ভাবো, তাহলে তোমাকে কিন্তু সাই স্টার গুণটাকে করতে হবে। সাই স্টার গুণ করলে তবেই এটা C1 C2 ডট 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 Cn হলো, তার সাথে তোমার গুণ হচ্ছে C1 C2 ডট 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 তোমার Cn স্টার 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 এরকম করে, তবেই তুমি এটাকে জাস্ট C1 মডিউলাস স্কোয়ার প্লাস C2 মডিউলাস স্কোয়ার প্লাস ডট 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 করে Cn মডিউলাস স্কোয়ার এরকম ভাবে লিখতে পারবে। অর্থাৎ সামেশন ওভার i CI মডিউলাস স্কোয়ার এরকম ভাবে লিখতে পারবে, যেটা বেসিক্যালি একটা স্কেলার এবং এটা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে এবারে তুমি এখন ফিক্স করে নাও তুমি কোনটা করতে চাও। দেখো, অ্যাকচুয়ালি পরে সুবিধা পাবে যদি সাইটাকে কালাম ভেক্টর হিসেবেই লেখো। পরে যখন আইগেন ভ্যালু ইকুয়েশন হ্যাঁ না সব করা হয় না, তখন সাইটাকে ইউজুয়ালি লোকে কালাম ভেক্টর হিসেবেই লেখে। কিন্তু রো ভেক্টর হিসেবে লিখতেই পারো, তাহলে তোমাকে এইভাবে সাইজের বদলে সাইজটার ভাবতে হবে। মানে অ্যাকচুয়ালি যখন ওয়েভ ফাংশন ছিল, এর আগের যে দুটো সিচুয়েশনে সাইও যা সাইজটারও তাই। কিন্তু যখন এটা ভেক্টর বা ম্যাট্রিক্স হিসেবে তুমি লিখবে, তখন একটা গুণের কম্প্যাটিবিলিটির ব্যাপার আছে। সেইখানে কিন্তু তোমার সাই আর সাইজটার মানে আলাদা হতে পারে। তা তুমি কিভাবে অ্যাকচুয়ালি স্টেটটাকে রিপ্রেজেন্ট করছো, কালাম ভেক্টর হিসেবে নাকি রো ভেক্টর হিসেবে, তার উপরে সব জিনিসটাকে নির্ভর করবে। এবার আমি যদি ধরো এই সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন অলরেডি কাজ করেছি, আমি তো ইউজুয়ালি কি করি, সাই তো লিখি, সাইজটা তো লিখি না। সাই যদি লিখি, তাহলে বেটার হচ্ছে সাইটাকে তুমি একটা কালাম ভেক্টর হিসেবে ভাবো, যাতে করে সাইয়ের জাস্ট মানে থাকবে এবং এটা একটা স্কেলার দেবে হুইচ ইজ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এনি কোয়ান্টাম স্টেটকে তুমি জাস্ট এইরকম ভাবে এক্সপ্রেস করছো। আচ্ছা, এবারে তোমার এই যে C1 C2 C3 তারা বেসিক্যালি কি, এটা একটুখানি বোঝার চেষ্টা করি। এই যে কম্বাইন কোএফিসিয়েন্ট গুলো লিখেছি, কম্বাইন কোএফিসিয়েন্ট গুলো কি অ্যাকচুয়ালি। ধরো যদি এমন হয় যে এই ধরো ফাই এনটা হচ্ছে এ সেট অফ আইগেন ফাংশনস অফ এ হারমিশন অপারেটর হয় এইটা, তাহলে কি করে, পস্টুলেট 2 অনুযায়ী দে ফর্ম এ কমপ্লিট সেট। একটা কমপ্লিট সেট তৈরি করছে। আচ্ছা, কমপ্লিট সেট তৈরি করার মানেটা কি, মানে এনি ফাংশন can be expressed as a linear combination of phi n। তার মানে ধরো এই কোন একটা স্টেট সাইটাকে তুমি লিখলে এইরকম ভাবে C1 phi 1 প্লাস C2 phi 2 ডট 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 করে প্লাস Cn phi n, তুমি এইরকম ভাবে তুমি লিখলে। দেখো, এই যে কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো হলো, এই কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো তোমার অ্যাকচুয়ালি এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছে। তো দ্য কম্বাইনিং কোএফিসিয়েন্ট
coefficient C1 C2 dot 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 Cn forms the quantum state psi। হ্যাঁ, তাহলে ভেক্টর রিপ্রেজেন্টেশনে বা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে এই যে C1 C2 বা C1 C2 এই যেগুলো কথাগুলো বা যেগুলো কি, তুমি যদি স্ক্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে ওভারঅল ওয়েভ ফাংশনটাকে এই কতগুলো বেসিস ফাংশন লিনিয়ার কম্বিনেশন ফর্মে লেখো, এটাকে বলা হয় স্প্যান করা আর কি। মানে এই যে phi1 phi2 phi3 এটাকে বলা বেসিস। হ্যাঁ, হ্যাঁ, এখানে বেসিস বলা হয়। তাহলে একটা গিভেন বেসিসে তুমি এইরকম ভাবে লিখলে, তাহলে দ্য কম্বাইনিং কোএফিসিয়েন্ট C1 C2 Cn মানে মানে এই যে যেটা বলছি না যে আইগেন ফাংশন অফ হার্মিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। হ্যাঁ, দে ফর্ম এ কমপ্লিট সেট। তার মানে এইটাকে বলা হচ্ছে phi n টাকে বলা হচ্ছে বেসিস সেট। বেসিস সেট। হ্যাঁ, এই বেসিস সেটের হয়তো ধরো লেটস সে n টা ফাংশনস আছে, তাদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখে তুমি ওভারঅল ফাংশনটাকে লিখলে, তাই যে কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলোকে তুমি একটা কলাম ওয়াইজ বা রো ওয়াইজ সাজিয়ে নিচ্ছ, নিয়ে যেটা পাচ্ছ সেটাই তোমার অ্যাকচুয়ালি একটা কোয়ান্টাম স্টেট রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এটা ব্যাপারটা। আচ্ছা, এবারে দেখো, তাহলে যে কোনো একটা স্টেটকে তুমি না এরকম ভাবে এক্সপ্রেস করো, তাহলে মানে কোন একটা অপারেটরকে কেমন করে তুমি এক্সপ্রেস করবে, সেটা এবারে চলে আসছি। যদি এনি quantum mechanical operator is expressed by a square matrix which are Hermitian। মানে ব্যাপারটা কিরকম, ধরো একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, সেইটাকে তুমি অ্যাকচুয়ালি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে এক্সপ্রেস করছো। হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্সটা তো এরকম দেখতে, ধরো A11 A12 ডট ডট করে এ ধরো 1n, A21 A22 ডট ডট ধরো A2n, এভাবে করে করে এ ধরো n1 an2 ডট ডট করে ann। তাহলে এইরকম একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে তুমি কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে রিপ্রেজেন্ট করছো। আচ্ছা, এবারে হারমিশন কথাটার মানেটা কি? হারমিশন কথাটার মানেটা হচ্ছে জাস্ট, এখানে আমি পরে বলছি যে ধরো যদি এর এই হারমিশন কনজুগেট না, এটা হচ্ছে হারমিশন কনজুগেট, হারমিশন কনজুগেট অফ এই এ অপারেটর যেটা, মানে এ ম্যাট্রিক্স যেটা, সেটা কি হয় জানো তো, রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে নিতে। মানে A11 A21 ডট 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 করে an1 A12 A22 ডট 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 an2, এইভাবে করে A1n A2n, এইভাবে করে ann করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নেওয়া হলো। তাহলে হারমিশন কনজুগেট নেওয়া মানে হচ্ছে তোমার রো কলাম ইন্টারচেঞ্জ করো, করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে নাও, এইটা ঠিক আছে। এবার হারমিশন মানে হচ্ছে যে ইফ এ হারমিশন কনজুগেট আর এ তোমার সমান, দেন এ ইজ said to be হারমিশন। তার মানে কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তুমি এরকম একটা স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারবে, তখন n cos n একটা ম্যাট্রিক্স হিসেবে লিখতে পারছো। এটা হারমিশন মানে হচ্ছে তুমি জাস্ট এর রো কলাম ইন্টারচেঞ্জ করে প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট নাও, অর্থাৎ হারমিশন কনজুগেট নেওয়া হলো। আর যদি অপারেটরটা হারমিশিয়ান হয় বা ম্যাট্রিক্সটা হারমিশিয়ান হয়, তার মানে এ হারমিশন কনজুগেট এর সঙ্গে তোমার সমান হচ্ছে, এটা। আচ্ছা, এবারে এই করসপন্ডিং অপারেটরটা পেতে গেলে, তাহলে মানে যদি স্ক্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে তুমি এই হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট অপারেটরকে পেতে গেলে তুমি কি করে পাবে? ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে সাইটাকে তুমি তো এইরকম ভাবে লিখলে, C1 phi1 প্লাস C2 phi2 প্লাস ডট 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 প্লাস Cn phi n হিসেবে লিখলে তো। আচ্ছা, এবারে এই A11 জাস্ট মানে হচ্ছে তোমার জাস্ট ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই phi1 স্টার এ অপারেটর phi1 ডিটাও। A12 মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi1 স্টার এ অপারেটর phi2 ডিটাও, বা A21 এর মানে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস phi2 স্টার এ অপারেটর phi1 ডিটাও। তাহলে এইরকম করে তুমি যদি জেনারেলি এ আই জে এই ম্যাট্রিক্স এলিমেন্টটা মানে হচ্ছে
ইন্টিগ্রাল ওভার অল স্পেস, বাঁদিকে রইল ফাই আই স্টার এ অপারেটর ফাই জে ডিটা। তার মানে অ্যাকচুয়ালি এ যে ম্যাট্রিক্সটা তার আই যে ম্যাট্রিক্স এলিমেন্টটা হচ্ছে জাস্ট ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই আই স্টার এ অপারেটর ফাই জে ডিটা। তার মানে স্ক্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন তোমাকে একটা বেসিস ফাংশন দিয়ে দেওয়া থাকে এবং একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তোমার দিয়ে দেওয়া থাকে। তাহলে সেইখান থেকে তুমি কিন্তু এই যে ম্যাট্রিক্সটা মানে মানে অপারেটরের করসপন্ডিং ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করার জন্য যে ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো লাগবে সেই এলিমেন্ট গুলো তুমি জাস্ট এখান থেকে এরকম ভাবে বের করে ফেলতে পারবে। ঠিক আছে? এটা তাহলে কি হলো না, স্ক্রোডিঞ্জার হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যে কোনো একটা স্টেটকে তুমি একটা ভেক্টর হিসেবে লিখবে অর্থাৎ একটা কালাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স হিসেবে লিখবে। আমি এখানে কালাম ম্যাট্রিক্সটা পছন্দ করছি। আর কোন একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে তুমি একটা হার্মিশিয়ান স্কোয়ার ম্যাট্রিক্স হিসেবে এক্সপ্রেস করবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার বেসিক্যালি হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা দিয়ে আরো অনেক কথাবার্তা বলার জায়গা আছে আর কি, সেটা আসবো আর কি। হ্যাঁ, সেটা আমি পরে আসছি, মানে তার নর্মের মানে কি ইত্যাদি ইত্যাদি এসব জিনিসগুলোকে জাস্ট পরে ভাবা যাবে আর কি। এটা আমি পরে আসছি সবটা আর কি। হ্যাঁ, তার নর্মালাইজেশনের মানে কি, অর্থোগোনালিটির মানে কি, এগুলো আমি সব পরে পরপর করে তুমি বলে দিচ্ছি আর কি, বলে দেবো আর কি। মানে ধরো আমি কথা বলছি, ধরো একটা এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর তুমি যদি গুণ করো তাহলে কি হবে? এ তার মডিউলাসের স্কয়ার ডট প্রোডাক্ট করলে এটা হবে। তাহলে এ ভেক্টরের লেন্থ যেটা সেটা কি? রুট ওভার অফ এ ডট এ। ঠিক আছে? এটা রুট ওভার অফ এ ডট এ। তাহলে লেন্থ অফ এ ভেক্টর তোমাকে জাস্ট এইরকম ভাবে এক্সপ্রেস করতে হয় আর কি। এটা এটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে লেন্থ অফ এ ভেক্টর। লেন্থ অফ এ ভেক্টর পরেকে বলা হয় নর্ম অফ এ ভেক্টর। ঠিক আছে? এটা এইসব জিনিসপত্রগুলো তুমি পরে মানে আরো ভালো করে আমি এগুলো তোমায় বলবো আর কি, মানে এগুলো মানে আস্তে আস্তে আসবে আর কি জিনিসটা। সেগুলো পরে আলোচনা করা হচ্ছে এগুলো। মানে লেন্থ অফ এ ভেক্টর জাস্ট এইরকম ভাবে ডিফাইন করবো। যেহেতু কোয়ান্টাম স্টেটটাকে তুমি জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করেছো, কোয়ান্টাম স্টেটটাকে তুমি একটা ভেক্টরের মতো করে বলেছো, হ্যাঁ, তাহলে জাস্ট এই এ ভেক্টরের সঙ্গে এ ভেক্টর গুণ করে যেমন এমন এটা হয় সেই মতো করে ওয়েভ ফাংশন থেকে কেমন করা হবে সেগুলো, এটা এখন বললে তোমার একটু অসুবিধা হবে, আমি পরে এটা নিয়ে ভালো করে আলোচনা করবো। মানে এখন এক কাজ করা যাক, এইটা এখন এখন বাদ রাখা যাক, মানে এইটা ভেক্টরের সঙ্গে কম্পেয়ার করে করে এটা অনেক অনেক কথা একবারে বলার আছে আর কি। যখন সোয়ার্জ ইনইকুয়ালিটি নিয়ে কথাবার্তা বলবো, হ্যাঁ, তখন এগুলো খুব ইম্পর্টেন্ট। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি নিয়ে কথাবার্তা বলবো, তখন এই রেজাল্ট গুলো অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট হবে। এগুলো পরে আলোচনা করবো। আচ্ছা, নেক্সট দেখো আমরা যেটা আসবো সেটা হচ্ছে ডিরাক রিপ্রেজেন্টেশন। ডিরাক রিপ্রেজেন্টেশন সেখান থেকে যেটা আসবে তোমার ব্রাকের নোটেশন। এক সেকেন্ড ধরো তো। আর 15 20 মিনিট। হ্যাঁ, দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তুমি একটু শুয়ে থাকো। আচ্ছা দেখো, ডিরাক রিপ্রেজেন্টেশন আর ব্রাকের নোটেশন এইটা একটুখানি ভালো করে বোঝা যাক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে দেখো এই কোয়ান্টাম মেকানিক্সে বিভিন্ন রিপ্রেজেন্টেশনে বোঝানো হচ্ছে। সোলিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন আছে, সোলিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আছে, তোমার হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। এবার ডিরাক সে একটা রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্স জাস্ট দেওয়ার চেষ্টা করলো।
তিনি যেটা বললেন সেটা হচ্ছে এই যে any quantum state is represented by a vector in an infinite dimensional abstract linear vector space আচ্ছা আমি এইটাকে একটা এরকম নাম দিচ্ছি, হ্যাঁ। এনি কোয়ান্টাম স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে তুমি এইরকম এরকম একটা অ্যাঙ্গেল দিয়ে এরকম ভাবে লিখছো, এটাকে কেট সাই বলা হয়। ইন অ্যান ইনফাইনাইট ডাইমেনশনাল অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার ভেক্টর স্পেস কল দ্য হিলবার্ট স্পেস। ধরে না সেই হিলবার্ট স্পেসটা তুমি এইরকম ভাবে এক্সপ্রেস করছো। তার মানে একটা ইনফাইনাইট ডাইমেনশনাল অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার ভেক্টর স্পেস আছে যাকে বলা হয় হিলবার্ট স্পেস। সেই হিলবার্ট স্পেসে একটা এলিমেন্ট, সেটাই হচ্ছে একটা কোয়ান্টাম স্টেট, এটাকে সাই বলা হচ্ছে। তাহলে এই যে এই সিম্বল দিয়ে এই যে ভেক্টরটা, এটাকে বলা হচ্ছে তোমার কেট ভেক্টর, ঠিক আছে। এ বেসিক্যালি যে আমাদের যে নর্মাল লিনিয়ার ভেক্টর স্পেস, যেটা রিয়েল লিনিয়ার ভেক্টর স্পেস আছে, তার প্রপার্টি গুলো হোল্ড করে, কিন্তু এটা একদমই অ্যাবস্ট্রাক্ট ভেক্টর স্পেস মানে হিলবার্ট স্পেস তার একটা মেম্বার। এবার হিলবার্ট স্পেস কি ইত্যাদি ইত্যাদি এগুলো আমি পরে আলোচনা করছি, এগুলো আমি আরেকবার রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম মেকানিক্সে ফিরে আসবো, তখন এই ডিটেলিং এর জায়গাগুলো তোমার আসবে। প্রথমে তুমি ব্যাপারগুলোকে ভয় পেয়ে যাও না, জাস্ট সিম্পলি ভাবো যে অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশন গুলো বা কোয়ান্টাম মেকানিক্সের যে স্টেটস গুলো যে স্পেসে থাকে, যেহেতু ওয়েভ ফাংশনস গুলো দেখো ধর পার্টিকুলার বক্সে ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভ ফাংশনস থাকতে পারে, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ স্টেটস থাকতে পারে। আবার ধরো তুমি যখন করবে মানে এগুলো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে না হয় রিয়েল বেরিয়েছে, কিন্তু যদি ফ্রি পার্টিকেল প্রবলেম হতো তাহলে সেই ফাংশন গুলো ইন জেনারেল কমপ্লেক্স হতে পারে। সেখানে একটা আমি ইনফাইনাইট ডাইমেনশনাল অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার ভেক্টর স্পেস বলছি, যেটাকে বলছি হিলবার্ট স্পেস। সেই হিলবার্ট স্পেসের এলিমেন্ট গুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কেট ভেক্টর, সাইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কেট ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এবারে তুমি just for any Hilbert space মানে লিনিয়ার মানে হিলবার্ট স্পেস একটা লিনিয়ার ভেক্টর স্পেস, তো ফর এনি হিলবার্ট স্পেস there is a complementary linear vector space for any Hilbert space H there is a complementary linear vector space H tilde called the dual space। যখন একটা হিলবার্ট স্পেসের করসপন্ডিং একটা কমপ্লিমেন্টারি লিনিয়ার ভেক্টর স্পেস আছে যাকে বলে ডুয়েল স্পেস, এইটা ডুয়েল স্পেস। দ্য এলিমেন্টস বা ভেক্টর, the vectors in this dual space is called the are called the bra vector and represented by ধরো এইরকম একটা লিখলে তুমি, এই ধরো ফাই, এটা উল্টো দিকে অ্যাঙ্গেলটা, তাহলে কি হলো না, যে কোনো একটা হিলবার্ট স্পেসের একটা কমপ্লিমেন্টারি লিনিয়ার ভেক্টর স্পেস যাকে বলে ডুয়েল স্পেস, এই ডুয়েল স্পেসের যে ভেক্টর গুলো তাদেরকে বলা হচ্ছে ব্রা ভেক্টর আর রিপ্রেজেন্টেড ফাই। এটা এবার যাতে করে সাজ দ্যাট যদি বাঁ দিক থেকে একটা ব্রা ভেক্টর নাও
তার সঙ্গে তুমি একটা স্পেশাল কাইন্ড অফ গুণ করো ডান দিক থেকে কেট ভেক্টর নিয়ে, তাহলে এটা একটা স্কেলার দেবে হুইচ ইজ গ্রেটার ইকুয়াল টু 0। তা ডান দিক থেকে কেট ভেক্টর এবং বাঁ দিক থেকে ব্রা ভেক্টর নিয়ে তুমি যদি গুণ করো তাহলে সেটা একটা স্কেলার দেবে। ঠিক আছে, তাহলে ব্রা ভেক্টর কোনটা আর কেট ভেক্টর কোনটা তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারলে। আর তুমি মনে মনে জাস্ট কোনো অসুবিধা নেই, তুমি থাকো না, তুমি জাস্ট জাস্ট ভাবো না যে মনে মনে ভাবো যে কেট ভেক্টরটা ইজ নাথিং বাট এ কালাম ভেক্টর। ব্রা ভেক্টরটা কি হবে? কিছুই না, সেই কালাম ভেক্টরটাকে রো কালাম ইন্টারচেঞ্জ করে কমপ্লেক্স কনজুগেট নিয়ে নাও, তোমার সেটা রো ভেক্টর হয়ে গেল, প্রত্যেকটা কমপ্লেক্স কনজুগেট সেটাকে গুণ করলে তোমার একটা স্কেলার ভেক্টর দেবে। এটা তাহলে খেয়াল রাখবে এই যে গুণটা, এই অর্ডারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাঁ দিক থেকে তোমাকে ব্রা ভেক্টর নিতে হবে, ডান দিক থেকে কেট ভেক্টর নিতে হবে, কিন্তু এইটার জাস্ট মানে নেই। মানে খেয়াল রাখবে তুমি এখানে জাস্ট জাস্ট এইটার সঙ্গে এইটা গুণ যদি করো বা এইটার সঙ্গে যদি এই গুণটাকে করো, জাস্ট মানে এটা এটা জাস্ট এটা 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 হচ্ছে মানে এই গুণটার জাস্ট হ্যাভিং নো মিনিং, এর কোনো মানে নেই, কিন্তু এই ধরনের গুণ হয়ই না আর কি মিনিং। কিন্তু এইটার আবার মানে আছে, ধরো এই দিক থেকে তোমার কেট ভেক্টর আর এদিক থেকে যদি তুমি ব্রা ভেক্টর করো, এইটা আবার রিপ্রেজেন্টস এ অ্যান অপারেটর। এটা কিন্তু একটা স্টেট রিপ্রেজেন্ট করবে, একটা অপারেটর রিপ্রেজেন্ট করবে আর কি। এটা হ্যাঁ, এটা তুমি মাথায় রাখবে আর কি। এটা মানে যেটা কথা হচ্ছে যে গুণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে ডান দিক থেকে তোমার কেট ভেক্টর নিতে হবে, বাঁ দিক থেকে ব্রা ভেক্টর নিতে হবে। এটা আর এবারে এই নোটেশনে তুমি যদি কাজ করো, তার মানে এই দেখো এবারে মানে তোমার একটা নতুন কোয়ান্টাম মেকানিক্সের রিপ্রেজেন্টেশন যেটা এই ব্রা এবং কেট দিয়ে তৈরি হবে, সেটাই হচ্ছে তোমার ব্রাকেট নোটেশন। মানে ব্যাপারটা কিরকম দেখো, দেখো তুমি অ্যাকচুয়ালি শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনটা জানো, আর এইখানে তুমি যদি ডিরাক রিপ্রেজেন্টেশনটায় আসো, মানে আমি জাস্ট ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্রাকেট নোটেশনের জাস্ট ভেতরটায় ঢুকছি না, তা ডিটেলিং এর মধ্যে ঢুকছি না, কিন্তু আমি জাস্ট বোঝার চেষ্টা করি যে শ্রোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন যে জিনিসগুলো এক্সপ্রেস করা হয়েছিল ডিরাক নোটেশনে, সেটা তুমি কেমন করে লিখবে আর কি। ধরো এনি কোয়ান্টাম স্টেট, সাইটাকে তুমি কিভাবে এক্সপ্রেস করতে, জাস্ট একটা ফাংশন অফ পজিশন হিসেবে এক্সপ্রেস করতে এইটা। আর এইখানে সাইটাকে তুমি কেমন করে এক্সপ্রেস করবে, একটা কেট ভেক্টর হিসেবে এক্সপ্রেস করবে। আচ্ছা, এবার এইখানে তোমার কমপ্লেক্স কনজুগেট লাগতো, কমপ্লেক্স কনজুগেটের সাইটে তুমি কেমন করে লিখবে না সাই স্টার হিসেবে লিখবে। আর এইখানে কমপ্লেক্স কনজুগেটের সাইটে তাহলে কি হবে, এইটা তোমার জাস্ট কেট ভেক্টর কমপ্লেক্স কনজুগেট ব্রা ভেক্টর হয়ে যাবে। আর এইখানে দেখো ক্লিয়ারলি কমপ্লেক্স কনজুগেট তো এটাই হয়, তা ঠিক এখানে ঠিক একই রকম ভাবে তাহলে ব্রা ভেক্টর তার কমপ্লেক্স কনজুগেট নিলে তোমার অ্যাকচুয়ালি আচ্ছা এটা বলে নেওয়া ভালো, এটা এক সেকেন্ড। এখানে যে কেট ভেক্টর কমপ্লেক্স কনজুগেট সেটা ব্রা ভেক্টর হয়ে যাবে। আর এবারে কমপ্লেক্স কনজুগেট যদি তোমার নেওয়া হয়, হ্যাঁ, তার মানে এইটার কমপ্লেক্স কনজুগেট দিলে তোমার এইটাই সেলফ হয়ে যাবে, মানে কমপ্লেক্স কনজুগেট সেটাই থেকে যায়। ব্রা ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট দিলে আবার সেটা তুমি কেট ভেক্টরে পৌঁছে যাবে। ঠিক আছে এটা। আচ্ছা এবারে দেখো এইখানে তোমার এই মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, এটা তোমার রিপ্রেজেন্ট করে মানে বলা ভালো টোটাল প্রবাবিলিটি। এটা তাহলে তোমার টোটাল প্রবাবিলিটিকে এইরকম ভাবে তুমি লেখো, নর্মালাইজেশন ইত্যাদি কিছু বুঝলে কি এটা লাগে তোমার। টোটাল প্রবাবিলিটি হচ্ছে এইটা, এইটাকে তুমি তো সিম্বলিক্যালি লিখবে এইটা, মানে এই যে জিনিসটা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, সেটাকে তুমি জাস্ট এইরকম ভাবে এক্সপ্রেস করবে। আচ্ছা এবার এরকম জিনিস তোমার লাগে অর্থোগোনালিটি দেখানোর জন্য, ইন্টিগ্রাল ওভার অল স্পেস ধরে নাও তোমার এখানে সাই স্টার ফাই ডিটাও এটা তোমার লাগে, সেটাকে তুমি লিখবে হচ্ছে সাই ফাই এইরকম ভাবে। আচ্ছা দেখো একটা জিনিস করে, যদি তুমি এর কমপ্লেক্স কনজুগেট নাও, মানে ধরো মানে আমি এরকম করলাম ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার ফাই ডিটাও, এর কমপ্লেক্স কনজুগেট তুমি নিলে,
তো এটা কি হবে? ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টারটা সাই হয়ে গেল, ফাই স্টারটা ফাই স্টার হয়ে গেল, ফাইটা ফাই স্টার হয়ে গেল, ডিটা হয়ে গেল এইটা। ঠিক এখানেও একই রকমভাবে সাই ফাই তার যদি কমপ্লেক্স কনজুগেট তুমি নাও সেটা হয়ে যাবে ফাই সাই। আসলে ব্যাপারটা কি হচ্ছে না ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার ফাই ডিটা যখন তুমি করছো খেয়াল রাখো যে যার কমপ্লেক্স কনজুগেট আছে সেটা ব্রা পার্টের মধ্যে রেখেছো আর যেটা এমনি আছে সেটা কেট পার্টের মধ্যে রেখেছো। এবার যখন তুমি কমপ্লেক্স কনজুগেট নিলে এই পুরো জিনিসটা তা কি হলো সাইটা সাই হয়ে গেল আর ফাইটা ফাই স্টারই হয়ে গেল। অর্থাৎ যার কমপ্লেক্স কনজুগেট আছে সেইটা চলে আসবে তোমার ব্রা পার্টের মধ্যে আর যেটা এমনি আছে সেটা তোমার কেট পার্টের মধ্যে চলে যাবে এটা। আর আবার এইসব জিনিসপত্র লাগে ইন্টিগ্রাল ওভার অল স্পেস যখন একটা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে গেলে সাই স্টার সাই ডিটাও লাগে এইটা। এইটাকে তুমি লিখবে এইরকম ভাবে সাই এইটা ওর অনেক সময় এইটাও লেখে সাই এই মাঝের লাইনটা নাও তুমি দিতে পারো এইরকম ভাবে তুমি এক্সপ্রেস করবে এইটা। বা কখনো যদি এরকম দরকার পড়ে ইন্টিগ্রাল ওভার অল স্পেস ধরো সাই স্টার এ অপারেটর ফাই ডিটাও এইটা এটা দরকার পড়ছে সেটা ব্র্যাকেট নোটেশনে কি হবে সাই এ ফাই এইরকম ভাবে তুমি লিখলে আর কি এটা। বা অর সাই এ ফাই এরকম ভাবে লিখলে। আচ্ছা এবারে যদি এইটা আমি করতে চাই তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ ফাই ডিটাও পুরোটার তাহলে কমপ্লেক্স কনজুগেট তাহলে সেটা কি হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস হলো এ ফাই তার কমপ্লেক্স কনজুগেট হলো সাই হলো ডিটাও হলো। এখানে ঠিক একই রকম ভাবে ধরো সাই এ ফাই তার কমপ্লেক্স কনজুগেট তুমি যদি নাও তাহলে সেটা হয়ে যাবে এ ফাই সাই হয়ে যাবে। তার মানে কি হলো দেখো যে তুমি শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যে ধরনের সিম্বলগুলো তুমি ব্যবহার করতে এই বাঁদিকটা আছে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে যে টাইপের সিম্বলগুলো তুমি ইউজুয়ালি ব্যবহার করছো কোনো একটা কোয়ান্টাম স্টেট তার কমপ্লেক্স কনজুগেট নর্মালাইজেশন দেখানোর জন্য এরকম ইন্টিগ্রেশন অর্থোগোনালিটি দেখানোর জন্য এরকম ইন্টিগ্রেশন তারপরে তোমার মানে কমপ্লেক্স কনজুগেট নিলে কেমন করে জিনিসগুলোকে পাল্টাচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু বের করতে গেলে কেমন তুমি করবে কোনো একটা ম্যাট্রিক্স এলিমেন্ট বের করতে গেলে তুমি কেমন করে করবে তার করসপন্ডিং ব্র্যাকেট নোটেশন যেটা সেইটা আমি এখানে তোমায় বলে দিলাম। প্রথমে তুমি এইটাই শেখো যে মেকানিক্যালি হ্যাঁ মেকানিক্যালি যা শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন থেকে ডিরাক রিপ্রেজেন্টেশনে কাজগুলোকে করতে থাকো। এবার দু একটা ক্লাস করতে 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 তুমি দেখবে যে এই বাঁদিকের জিনিসটা বা শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন জিনিসগুলো লেখার বদলে ব্র্যাকেট নোটেশনে বা ডিরাক রিপ্রেজেন্টেশনে জিনিসগুলো লিখতে তোমার কিছুটা সুবিধা পাচ্ছ তুমি মানে লেখাটা অনেক সহজ হচ্ছে এটা এক নম্বর। আর দু নম্বর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যেহেতু তুমি এটাকে মুখে বলছো যে হিলবার্ট স্পেস হোক বা যাই হোক ওটা একটা ভেক্টরের মতো করে বলছো তাহলে না ইন্টারপ্রিটেশনের অনেক সুবিধা হবে। ধরো একটা দুটো ভেক্টর অর্থোগোনাল অর্থোগোনাল মানে তুমি ভাবো জাস্ট পারপেন্ডিকুলার তাহলে এবার এটা ওয়েভ ফাংশনের রেসপেক্টে ওই ওভারল্যাপ নিতে হবে ওভারল্যাপটা 0 হবে হ্যানা ত্যানা ইত্যাদিগুলো বোঝা তোমার অসুবিধে। কিন্তু যদি তুমি জাস্ট এইরকম করে ভাবো যে না কেট ভেক্টর মানে জাস্ট সিম্পলি একটা ভেক্টর তাহলে ভেক্টরের মতো করে ব্যাপার যেগুলোকে তুমি সহজে জাস্ট বুঝতে পারবে আর কি। হ্যাঁ এইগুলো অ্যাকচুয়ালি তোমার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে আর কি। হ্যাঁ তাহলে আমি যেটা করলাম এই মূলত লাস্ট পার্টটা আর কি ডিরাক রিপ্রেজেন্টেশন বা ব্র্যাকেট নোটেশন ব্র্যাকেট নোটেশনটা আমি যে খুব ডিটেলে খুব ফর্মালি এটাকে ডিফাইন করলাম সেরকম নয়। কেট ভেক্টর কি ব্রা ভেক্টর কি জাস্ট বললাম ইভেন হিলবার্ট স্পেস ইন ডিটেল আমি সেটাও বলিনি এটা আমরা খুব ভালো করে পড়বো। হ্যাঁ কিন্তু বললাম না ওই ম্যাথামেটিক্যাল ট্রেনিংটা তোমার কেমন আছে সেরকম জানা নেই তো অনেকটা ম্যাথামেটিক্যাল ট্রেনিং দিয়ে তারপর তোমাকে এগুলো বলতে হবে না হলে জিনিসগুলো তোমার কাছে খুব কামজি হয়ে যাবে। তাহলে তুমি একটা প্রথমে যে কাজটাকে করো সেটা হচ্ছে এই যে জাস্ট এই যে টেবিলটা আমি বলে দিই শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন জিনিসগুলোকে কেমন করে লিখতে হয় আর ডিরাক্ট রিপ্রেজেন্টেশন তুমি তার করসপন্ডিং জিনিসটাকে কেমন করে লিখবে সেইটা তুমি আস্তে 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 অভ্যস্ত হতে 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 দেখো মেকানিক্যালি তুমি জাস্ট অন্য রিপ্রেজেন্টেশনে চলে যেতে পারলে। এটা একটা অ্যাকচুয়ালি একটা ভাষা থেকে আর একটা ভাষায় যাওয়া মনের ভাবটা তুমি বাংলায় প্রকাশ করো বা ইংরেজিতে প্রকাশ করো সবটা একই থাকলো কিন্তু দেখবো অনেক ক্ষেত্রে হয়তো বাংলার তুলনায় ইংরেজিতে লিখলে তুমি হয়তো কিছুটা সুবিধা পাচ্ছ আরো প্রিসাইজলি লেখা যাচ্ছে আরো কম কথায় লেখা যাচ্ছে কিছু কিছু জিনিস বুঝতে অনেক সুবিধা হচ্ছে এইগুলো আর কি। সেখানে জাস্ট খুব ব্রিফলি আমি জাস্ট যে বিভিন্ন রিপ্রেজেন্টেশন গুলো আছে সেটাকে বললাম শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন শোডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন হ্যাঁ হাইসেনবার্গস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তারপর ডিরাক রিপ্রেজেন্টেশন করে এই ব্র্যাকেট নোটেশন তুমি কেমন করে ব্যবহার করবে সেই জিনিসটা আমরা এখানে বলেছি। ঠিক আছে বোঝা গেল।
হয়েছে? ঠিক আছে তো? স্যার হ্যাঁ, বলো। কোয়ান্টাম স্টেট সাইটাকে তো আমরা এখানে ব্র্যাকেট নোটেশনে কেট পার্টে প্রকাশ করছি। হ্যাঁ, তো মানে যদি ব্রা দিয়ে করি তাহলে সেটাকে ভুল হবে না ভুল হবে। বোঝা হ্যাঁ, যেতে পারে? হ্যাঁ, ভুল হবে সেটা। হ্যাঁ, তোমার কোয়ান্টাম স্টেটটাকে তোমাকে জাস্ট ওই কেট দিয়ে এক্সপ্রেস করতে হবে। তার করসপন্ডিং কমপ্লেক্স কনজুগেটটাকে তোমাকে ব্রা দিয়ে এক্সপ্রেস করতে হবে। হ্যাঁ? ঠিক ঠিক আছে? আছে। হুম। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বললাম। নেক্সট ক্লাসে আমরা আবার ফিরে আসবো। ফিরে এসে এই পস্টুলেট 1, 2, 3, 4, 5 এইখানের আরো বেশ কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে দেখা। তাহলে নেক্সট ক্লাস আমরা যেটা করব, মোর অ্যাবাউট postulates of quantum mechanics। সেইখানে আমরা প্রথমে যে কাজটাকে করব নেক্সট ক্লাসে, হারমিশিয়ান অপারেটর। এই হারমিশিয়ান অপারেটরটা মানে অনেক জায়গায় অ্যাকচুয়ালি আমি নামগুলোকে উল্লেখ করে গেছি। এবার এখানেও একটা হারমিশিয়ান অপারেটর উল্লেখ করলাম। আমি পস্টুলেট 4 এ একটা হারমিশিয়ান অপারেটর কথা বলেছিলাম। মূলত পস্টুলেট 2 তে হারমিশিয়ান অপারেটর টার্মটা প্রথম এসছে, যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স হুইচ ইজ হারমিশিয়ান। তো ওই হারমিশিয়ান অপারেটরটা কি এবং সেই রিলেটেড যে জিনিসপত্রগুলো নেক্সট ক্লাসে আমাদের যেটা হবে অল অ্যাবাউট হারমিশিয়ান অপারেটর। ঠিক আছে? এটা আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে শেষ করে দিই আজকের মতো। এন্ড অফ লেকচার। 9 নম্বর লেকচার। 9 নম্বর লেকচারটা আমরা এখানে শেষ করলাম। তাহলে বলো, তোমাদের কোনো কিছু বুঝতে মানে যতটুকু বলেছি সেই ততটুকু তুমি বুঝতে পেরেছো কিনা? মানে আমি সেইভাবেই বলছি, আমি বারবার বলছি, আমি সেইভাবেই বলছি যেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। তোমার কোনো অতৃপ্তি অসন্তুষ্টি নিয়ে তুমি যাবে না। তুমি ক্লাসটা রেগুলারলি করবে। তোমাকে যখন আমি বলবো যে হ্যাঁ আমি যথেষ্ট শিখিয়ে দিয়েছি, এবারে তুমি জাস্ট মাঠে নেমে পড়ো বা কম্পিটিটিভ এক্সামের জন্য লড়ে পড়ো, তুমি দেখবে তখন তুমি সব করতে পারছো। হ্যাঁ, তাহলে সেইটা তুমি দেখো। যে অনেক জিনিস বলছি না, কোয়ান্টাম মেকানিক্স ধরো কে পড়াচ্ছেন, কোন বই থেকে ফলো করছো, তার মতো করে মানে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে তার একটা রাস্তা আছে, তার একটা অ্যাপ্রোচ আছে। কিন্তু আমি তোমাকে সবটাই শিখিয়ে দেবো, কিন্তু আমি আমার মতো করে একটা রাস্তা দিয়ে তোমাদেরকে শেখাবো আর কি। হ্যাঁ, জাস্ট প্রথমেই অত ফর্মাল কথাবার্তা না বলে আমরা ব্যবহারটাকে ব্যবহার করতে থাকি। আস্তে 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 ব্যবহার করতে 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 দেখবে ঠিক মাঝে মাঝে কনসেপচুয়াল জিনিস ঢুকিয়ে টুকিয়ে দিয়ে দিনের শেষে তুমি যখন 6-8 মাস পরে তোমার কোয়ান্টাম মেকানিক্স যখন মানে বেশ কিছু ক্লাস হয়ে যাবে, 20-25টা ক্লাস হয়ে যাবে, তুমি দেখবে সবকিছু করতে পারছো। ঠিক আছে? তাহলে সেখানে আর কি আমি 5টা পস্টুলেট বলে নিয়েছি, কিন্তু তার মানে এই নয় যে 5টা পস্টুলেটের সম্বন্ধে যা কিছু বলা যায় তা আদ্যপান্ত বলা হয়ে গেছে, মোটেই তা না। আমরা একটা নতুন রিপ্রেজেন্টেশনও শিখে নিলাম এখানে। এবার সেই নতুন রিপ্রেজেন্টেশন আবার ফিরে আসবো আমি। ফিরে এসে দেখবে পস্টুলেট 1 থেকে পস্টুলেট 5 পর্যন্ত অনেক তোমার ঘাটতি রয়ে গেছে আর কি। সেই ঘাটতির জায়গাগুলো আস্তে 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 আমরা ফিল আপ করবো। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হুম, আমি রেখে দিলাম। হুম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।